আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একটা গদ্য আলোচনা করব। গদ্যটির নাম হচ্ছে অবিস্মরণীয় দুই নারী। অবিস্মরণীয় শব্দের অর্থ হচ্ছে যা স্মরণের যোগ্য, যারা মরেও যেন পৃথিবীতে অমর হয়ে আছে, যাদেরকে কখনোই ভোলা যায় না। সেরকম দুজন নারীর বিষয়ে আমরা জানব। প্রথমজন হচ্ছেন ভগিনী নিবেদিতা, অপরজন হচ্ছেন হেলেন কেলার। ভারতে একজন প্রভাবশালী নারীদের মধ্যে একজন অন্যতম নারী হলেন ভগিনী নিবেদিতা। তিনি যদিও ইউরোপের একজন মহিলা নারী, কিন্তু তিনি ভারতে এসে পরবর্তীতে তিনি ভারতবর্ষে এসে স্বামী বিবেকানন্দ সান্নিধ্য লাভের পর যখন তিনি ভারতে আসেন, তখন থেকেই নিজেকে নানা ধরনের মানব সেবামূলক কাজে নিয়োজিত করেছিলেন। উনার বাবা ছিলেন একজন ধর্মযাজক, যেমন খ্রিস্টানদের যেমন পাদ্রী থাকেন যিনি উপাসনা করান, গির্জায় যিনি উপাসনা করান, তো তাকে বলা হচ্ছে পাদ্রী। হিন্দুদের যেমন মন্দিরে যিনি থাকেন তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ বা পুরোহিত। মুসলিমদের মসজিদে যিনি থাকেন তাকে বলা হচ্ছে ইমাম, অর্থাৎ মুসলিমদের মসজিদে যিনি নামাজ পড়ান তাকে বলা হচ্ছে ইমাম। তো তিনি তার বাবার কাছ থেকে মানব সেবায় ঈশ্বর সেবা সেই শিক্ষা পেয়েছিলেন। তিনি তার শিক্ষা জীবন শেষ করে শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলেন এবং সাথে সাথে মানব সমাজ সেবামূলক কাজেও নিজেকে নিয়োজিত করেছিলেন। পরবর্তীতে যখন তিনি স্বামী বিবেকানন্দ সান্নিধ্য লাভ করেন, নৈকট্য লাভ করেন, তখন থেকেই তিনি স্বামী বিবেকানন্দের বাণী শুনতে পেয়েছেন এবং সেই বাণীগুলো শুনে নিজে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাসিনী হওয়া ব্রত গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাসিনী হয়ে তিনি ভারতে পাড়ি দিয়েছেন। এমনকি তিনি স্বাধীনতা আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তো প্রথমে তার বিষয়ে সংক্ষিপ্তভাবে জেনে নিই। চৈত্র মাস বেলা দুপুর চিকিৎসক রাধা গোবিন্দ কর বাড়ি ফিরে দেখলেন দোরগোড়ায় এক ইউরোপীয় মহিলা বসে আছেন। কি ব্যাপার জানতে চাইলেন তিনি। যখন চৈত্র মাস বেলা দুপুর, তখন রাধা গোবিন্দ মহাশয়, চিকিৎসক রাধা গোবিন্দ মহাশয়, তিনি বাড়ি ফিরে দেখতে পেলেন দোরগোড়ায় অর্থাৎ তার দরজার সামনে বসে আছেন একজন ইউরোপীয় ভদ্র মহিলা। তিনি কেন বসে আছেন সে বিষয়ে তিনি জানতে চাইলেন। তখন সেদিন সকালে বাগবাজারে বস্তিতে তিনি এক অসুস্থ শিশুকে দেখে এসেছিলেন। অর্থাৎ ভগিনী নিবেদিতা কলকাতার বাগবাজারে কিছুদিন পূর্বে এক অসুস্থ শিশুকে দেখতে পেয়েছিলেন। সেই অসুস্থ শিশুকে দেখার পর ওর চিকিৎসা ও শুশ্রূষা বিষয়ে জানতেই ডাক্তারবাবুর অপেক্ষায় ছিলেন মহিলাটি। তো সেই শিশুটি সেবা শুশ্রূষা সম্পর্কে বিস্তারিত জানার জন্যই তিনি এসেছিলেন ডাক্তার মহাশয়ের বাড়িতে। রোগীর অবস্থা সংকটজনক, তাই ডাক্তারবাবু সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই রোগীর অবস্থা যখন সেই নিবেদিতা ডাক্তারবাবুর কাছে জানতে চাইলেন যে সেই রোগীর অবস্থা কীরকম, তখন ডাক্তারবাবু তাকে জানালেন সেই রোগীর অবস্থা খুবই সংকটজনক অর্থাৎ বিপজ্জনক। তাই তিনি কি করেছেন, সেই রোগীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। বিকেলবেলা যখন রোগী দেখতে এলেন, তখনও ওই অস্বাস্থ্যকর বস্তি বাড়িতে শিশুকে কুলে নিয়ে শিশুটিকে কুলে নিয়ে বসেছিলেন ওই মহিলা। যখন বিকেলবেলা চিকিৎসক রাধা গোবিন্দ মহাশয়
সেই শিশুটির শুশ্রূষার জন্য গিয়েছিলেন, তখন তিনি দেখতে পেলেন সেই অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা বস্তিতে সেই ইউরোপীয় ভদ্রমহিলা সেই শিশুটিকে কুলে নিয়ে তার সেবা শুশ্রূষা তিনি চালিয়ে যাচ্ছিলেন। নাওয়া খাওয়া ছেড়ে দিন রাত সেবা করছিলেন রোগীর। তিনি তার নিজের নাওয়া খাওয়া সবকিছুই ছেড়েই শিশুটির সেবা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি পরিবেশ সুস্থ করার জন্য ছোট এক মইতে করে ঘরটাও চুনকাম করেছিলেন। তার সেই পারিপার্শ্বিক অবস্থাকে সুন্দর করে তোলার জন্য তিনি কি করেছিলেন, নিজ হাতে ঘরটি চুনকাম করেছিলেন, গড়ে রং দিয়েছিলেন। এভাবে যে করুণাময়ী, দরিদ্র, দুঃখী ও আর্তজনের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, তিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা। সেই করুণাময়ী, দয়ালু, কৃপাময়ী, সেই যিনি সর্বদা দুঃখ, কাতর, পীড়িত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তিনিই হচ্ছেন ভগিনী নিবেদিতা। ইউরোপ মহাদেশের উত্তর আয়ারল্যান্ডের টাইরেন প্রদেশের একটি শহরের নাম ডানগেনন। 1866 খ্রিস্টাব্দে 28 অক্টোবর এই শহরেই নিবেদিতার জন্ম। ইউরোপ মহাদেশের আয়ারল্যান্ডের টাইরেন প্রদেশের একটি শহরের নাম হচ্ছে ডানগেনন। সেই প্রদেশে সেখানেই 1866 খ্রিস্টাব্দের 28 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম হচ্ছে স্যামুয়েল রিচমন্ড এবং মার নাম হচ্ছে মেরি ইসাবেল নোবেল। জন্মের পর তার নাম রাখা হয়েছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। জন্মের পর তার মা তার নাম রেখেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। কিন্তু যখন তিনি স্বামী বিবেকানন্দের সান্নিধ্য লাভ করেছিলেন, তখন তিনি নিজের স্বামী বিবেকানন্দের নৈকট্য লাভের পর, সান্নিধ্য লাভের পর তিনি যখন স্বামী বিবেকানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, তাকে গুরু হিসাবে মেনে যখন তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন, তার পরবর্তীতে তিনি তার নামটাকেও পরিবর্তন করে ফেলেছিলেন। পরবর্তীতে তার নাম রাখা হয়েছিল ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দের সান্নিধ্য লাভের পর তিনি ভারতে আসার অনুপ্রেরণা পান। তাকে দীক্ষা দিয়ে বিবেকানন্দ নাম রেখেছিলেন নিবেদিতা। ভারতবাসী ধন্য হয়েছিলেন এই অসাধারণ মহিলার আগমনে। স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন একজন ধর্মদর্শনের প্রচারক। তিনি মানুষদেরকে ধর্ম দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান বিতরণ করতেন এবং তার মূল মন্ত্রই ছিল জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্ট জীবকেই তুমি যদি ভালোবাসতে পারো, তবেই তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। কোনো মন্দিরে, মসজিদে বা গির্জায় বসে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় ঈশ্বরের প্রাপ্তি লাভ সম্ভব নয়। যদি সেই সৃষ্টিকর্তার সৃষ্ট জীবকেই তুমি যদি ভালোবাসতে পারো, তবেই সেই ঈশ্বরকে লাভ করতে পারবে। তিনি সর্বদাই সেই মানুষদেরকে তার এই মন্ত্র শিখাতেন। তো সেই ভগিনী নিবেদিতা যখন বিবেকানন্দের সান্নিধ্য নৈকট্য লাভ করেছিলেন, তখন তিনি ভারতে আসার অনুপ্রেরণা পেয়েছিলেন, উৎসাহ পেয়েছিলেন এবং বিবেকানন্দকে গুরু হিসাবে মান্য করে তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন নিবেদিতা। ভারতবাসী সেই অসাধারণ মহিলার আগমনে ধন্য হয়েছিলেন। কেবল ধর্মচর্চা বা ধর্মানুরাগের মধ্যেই তার কাজকর্ম সীমাবদ্ধ ছিল না। অল্প বয়স থেকেই তিনি একজন সুলেখিকা ও খ্যাতনামা বাগ্মী ছিলেন। তিনি শুধু ধর্মচর্চা বা ধর্মের প্রতি অনুরাগ ছিল তা নয়, তিনি অতি অল্প বয়স থেকেই
একজন লেখিকা ছিলেন, সুলেখিকা ছিলেন এবং খ্যাতনামা একজন বাগ্মী ছিলেন। বাগ্মী শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা, যিনি বক্তৃতা দান করেন, এত সুন্দর বক্তৃতা দিতেন তিনি। শিল্পচর্চা ও সাংবাদিকতায় তার দক্ষতা ছিল যথেষ্ট। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে দ্য মাস্টার এজ আই সো হিম, কালী দ্য মাদার, ইন্ডিয়ান ন্যাশনালিটি, শিবা অ্যান্ড বুদ্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। স্বামীজির নির্দেশে 1898 খ্রিস্টাব্দের 13 নভেম্বর কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিক্ষার প্রতি তার ছিল প্রচুর আগ্রহ, তাই তিনি কি করেছেন, মেয়েদের শিক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং স্বামীজির নির্দেশে 1898 খ্রিস্টাব্দের 13 নভেম্বর কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই প্রতিষ্ঠানে তিনি মেয়েদের হস্তশিল্পের ব্যবস্থাও করে দিয়েছিলেন। তার ভারত প্রেম ছিল অতুলনীয়। তিনি ভারতবাসীকে এতই বেশি ভালোবাসতেন। 1903 খ্রিস্টাব্দে নিবেদিতার চেষ্টায় মেছোবাজার স্ট্রিটে বিবেকানন্দ বোর্ডিং হাউস স্থাপিত হয়। প্রায়ই তিনি সেখানে আসা যাওয়া করে ছাত্রদের কাজকর্ম দেখতেন, অসুখ দুঃখের খবর নিতেন। 1903 খ্রিস্টাব্দে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেই প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছিল বিবেকানন্দ বোর্ডিং হাউস। সেখানে তিনি প্রায় যাওয়া আসা করতেন এবং ছাত্রছাত্রীদের কাজকর্ম ইত্যাদি দেখাশোনা করতেন এবং তাদের দুঃখ সুখে খবর তিনি নিতেন। একদিন ছাত্রদের বললেন, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্রথম ভারত মাতাকে জানার চেষ্টা করো। মাকে যেমন ভালোবাসো, দেশকেও তেমনি ভালোবাসো। তিনি একদিন তার ছাত্রীদেরকে অনুরোধ করে বললেন, তোমরা প্রথমে নিজের দেশ মাতাকে ভালোবাসো, ভারত মাতাকে ভালোবাসো। তোমরা নিজের মাকে যেমন ভালোবাসো তেমনি দেশ মাতাকে ভালোবাসো। দেশের সেবা করো, দেশকে বন্দনা করো। দেশের কল্যাণমূলক কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাও, দেশের সেবা করো, দেশের বন্দনা করো। তারপর স্পষ্ট উচ্চারণ করে বললেন, বন্দে মাতরম। তিনি তাদেরকে অনুপ্রাণিত, সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করে তোলার জন্য তিনি নিজেই উচ্চারিত করলেন বন্দে মাতরম। আর একদিন তিনি লম্বা এক প্যাকেটে করে ভারতের এক বিরাট মানচিত্র এনে দেওয়ালে টানিয়ে বললেন, তোমরা সবাই এবার কিছু সময় চোখ বন্ধ করে মনে মনে ভারত মাতার চরণ দর্শন করে তাকে নমস্কার জানাও, আমার সঙ্গে গলা মিলিয়ে বলো বন্দে মাতরম। একদিন তিনি কি করলেন, তিনি সেই ভারতের একটা বিরাট মানচিত্র এনে দেওয়ালে টাঙ্গিয়ে দিলেন এবং টাঙ্গিয়ে দিয়ে সবাইকে বললেন, তোমরা সবাই চোখ বন্ধ করো এবং মনে মনে ভারত মাতাকে স্মরণ করো, ভারত মাতার চরণ দর্শন করো এবং তাকে নমস্কার জানাও আর আমার সাথে গলা মিলিয়ে বলো বন্দে মাতরম। এভাবেই ভিনদেশী এই মহিলা মনে প্রাণে ভারত মাতার সেবা করেছিলেন ও আমাদের দেশের লোককে দেশপ্রেমের শিক্ষা দিয়েছিলেন। সেই ভিনদেশী মহিলা তিনি ভারত মাতাকে ভালোবেসে সেই ভারত মাতার সন্তানকে তিনি সুশিক্ষা দিয়েছিলেন, দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দান করেছিলেন। প্লেগে, বন্যায়, রোগে, সুখে তিনি অসহায় মানুষের কাছে ছুটে যেতেন। বাগবাজারের অনেক বৃদ্ধা তার দয়ার স্পর্শ পেয়েছিলেন। যখন কলকাতায় মহামারী দেখা দিয়েছিল তখন তিনি
নিজ চিন্তা না করে সেই পীড়িত মানুষদের কাছে ছুটে গিয়েছিলেন আর অনেক বৃদ্ধা তার দয়ার স্পর্শ পেয়েছিলেন। নিজের অভাব অনটন গ্রাহ্য না করে দরিদ্র দুঃখীর সেবাই ছিল তার জীবনের অন্যতম ব্রত। তিনি নিজে সংকল্প করেছেন যে তিনি কখনোই নিজের স্বার্থের জন্য চিন্তা করবেন না। তার ব্রতটাই ছিল, তার সংকল্পই ছিল মানুষদের সেবা করা। ভারতবর্ষ ছিল তার বড় ভালোবাসার দেশ। তিনি বিনদেশী হয়েও ভারতকে বড় বেশি ভালোবেসেছিলেন। সেকালের ভারতের অসংখ্য জ্ঞানীগুণীর সঙ্গে তার যোগাযোগ ছিল। সকলেই তাকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন। আত্মপ্রচারের উদ্দেশ্যে তিনি মানুষের বা দেশের সেবা করতেন না। ভারতের অনেক গুণী জ্ঞানী লোকের সঙ্গে তার পরিচয় ছিল এবং সেই মানুষরাও তাকে খুব শ্রদ্ধা করত আর তিনিও মানুষদেরকে খুব বেশি শ্রদ্ধা করতেন। আত্মপ্রচারের উদ্দেশ্যে তিনি মানুষের বা দেশের সেবা করতেন না। নিজের সুনাম অর্জনের জন্য তিনি মানুষকে দেখিয়ে সেবা করতেন না, সেই পীড়িত মানুষের সেবা করতেন না। তার চরিত্রের মহত্ব, উদারতা, স্নেহপ্রেম ও প্রতিভার পরিচয় পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অভিভূত হয়েছিলেন। তার চরিত্রের সেই মহৎ গুণ, দানশীলতা, প্রতিভা, কর্মদক্ষতা পেয়ে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও মুগ্ধ হয়েছিলেন এবং মায়ের মতো তিনি এ দেশের মানুষকে বুকে করে আগলে রেখেছিলেন। তাই রবীন্দ্রনাথ তাকে লোকমাতা আখ্যা দিয়েছিলেন। তিনি মানুষকে, ভারত মাতার সন্তানকে এতই ভালোবাসতেন এবং দুঃখ পীড়িত মানুষদেরকে আরো বেশি ভালোবাসতেন। তা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে মুগ্ধ হয়ে তাকে লোকমাতা আখ্যা দিয়েছিলেন। 1911 খ্রিস্টাব্দের 13 অক্টোবর দার্জিলিং শহরে তার মহাপ্রয়াণ হয়। তিনি 1911 খ্রিস্টাব্দের 13 অক্টোবর দার্জিলিং এ মারা যান। আরেকজন আমরা সমাজসেবী মহিলার বিষয়ে জানবো। উনার নাম হচ্ছে হেলেন কেলার। বাল্যকালে কোনো এক দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনি প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন, কিন্তু প্রতিবন্ধী হয়ে নিজেকে কোনো কিছুতে পিছিয়ে রাখেননি, পিছিয়ে যাননি, কোনো কিছুতেই তিনি পিছিয়ে যাননি। তিনি শিক্ষা পর্ব সমাপ্ত করে নিজেকে সমাজসেবামূলক কাজে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তিনি অনেকগুলো প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি ব্রেইলি পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেছিলেন, এমনকি তিনি যে শিক্ষিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন উনি নিজেও ছিলেন একজন অন্ধ। তো আমরা সেই আরেকজন অবিস্মরণীয় নারী সম্পর্কে বিস্তারিত আলোচনা এগিয়ে যাই। পৃথিবীতে আরো এমন অনেক মহিলা আছেন যারা আজীবন মানুষের সেবা করেছেন। এমনি আর একজন দরদি সমাজ সেবিকার কাহিনী জেনে নিয়ে এসো। পৃথিবীতে অনেক মহিলাই আছেন, কিন্তু তারা হচ্ছেন আমাদের কাছে অমর, মরেও যেন আমাদের কাছে অমর। তারা সমাজসেবী। একদিন সকালে মা আসছিলেন একটি ছোট মেয়েকে কুলে নিয়ে। বাগানের গাছের ছায়ায় নাচছিল গড়ের মেঝেতে, আর সেই কম্পমান ছায়া ধরতে গিয়েই মেয়েটি পড়ে যায় মায়ের কুল থেকে। একদিন সেই হেলেন কেলার, অর্থাৎ বাল্যকালে হেলেন কেলার যখন তার মায়ের কুলে ছিল, তখন সে
বাগান থেকে গাছের ছায়া তাদের ঘরের মেঝের মধ্যে, ঘরের মধ্যখানে ছায়া পড়েছে, গাছের ছায়া পড়েছে। সেই ছায়াটি, সেই কম্পমান ছায়া, সেই ছায়াটিকে সে ধরতে চেয়েছিল। আর সেই ছায়াটি ধরতে গিয়েই সে মায়ের কুল থেকে পড়ে মাথা, বুক ও পেটে আঘাত পেয়ে সে নিজের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। এই মেয়েটিকে জানো? ওর নাম হচ্ছে হেলেন কেলার। বাবা ডক্টর গ্রেহাম ও মা সুনিবিনের যত্নে ফিরে পেয়েছিলেন নিজের অটুট মনোবল। নিজের ভিতরে যদি দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস থাকে, নিজের মনোবল যদি দৃঢ় থাকে, তবেই তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো হেলেন কেলারের মা বাবা তাকে সেই মনোবল দিয়েছিলেন, তাই সে তার জীবনে এত এগিয়ে যেতে পেরেছিল। তো হেলেন কেলারের বাবা হচ্ছেন ডক্টর গ্রেহাম এবং মা হচ্ছেন সুনিবিন। অসীম ধৈর্য ও চেষ্টার ফলে একসময় কানে যন্ত্র লাগিয়ে শুনতেও পেলেন। আবার তীব্র অনুভূতি ও কল্পনা শক্তিতে চারপাশের চলমান জগৎ ও জীবনকে অনুভব করতে পারলেন। তিনি তার ধৈর্য শক্তির বলে তিনি একসময় কানে যন্ত্র লাগিয়ে শুনতে পেয়েছিলেন এবং তীব্র অনুভূতি ও কল্পনা শক্তিতে চারপাশের চলমান জগৎ ও জীবনকে অনুভব করতে পারলেন এবং চারিপাশে কি হচ্ছে, কি ঘটছে তা তিনি শুনে শুনে অনুভব করতে পেরেছিলেন। 1955 খ্রিস্টাব্দে দিল্লি বিশ্ববিদ্যালয় কেলারকে স্নাতক উপাধিতে ভূষিত করে। সেই হেলেন কেলার তিনি হচ্ছেন প্রথম প্রতিবন্ধী স্নাতক। 1955 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্নাতক উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী জীবনে তাকে দেখা যায় সমাজ সেবিকার ভূমিকায়। তিনি বক্তৃতা দিয়ে যা উপার্জন করতেন সেই অর্থে অন্ধদের জন্য একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। পরবর্তী জীবনে তিনি নিজেকে সমাজ সেবামূলক কাজে, মানব কল্যাণমূলক কাজে তিনি নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতেন এবং বক্তৃতা দিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে তিনি প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান খুলেছিলেন। জীবন সংগ্রামে তিনি সুস্থ সবল মানুষের মতোই জয়ী হতে পেরেছিলেন। তিনি যদিও প্রতিবন্ধী, কিন্তু একজন সুস্থ সবল মানুষ থেকে কোনো মতেই তিনি পিছিয়ে নন। তিনিও নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং উদাহরণ দেখিয়েছেন যে প্রতিবন্ধীরাও সবকিছু করতে পারে যদি তার ভিতরে অটুট মনোবল থাকে, তার দৃঢ় বিশ্বাস থাকে, তবেই সে নিজেকে আত্মপ্রতিষ্ঠা করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক মধ্যবিত্ত পরিবারে হেলেন কেলারের জন্ম। হেলেনের বাবা মা ছিলেন খুব কর্তব্যপরায়ণ, খুব দায়িত্ববান ব্যক্তি ছিলেন তারা। তিনি এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। নিঃসঙ্গ কন্যার বেদনা লক্ষ্য করে তাদের এত কষ্ট হলো যে মেয়ের মনে সাহস এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে বিশেষ যত্ন নিলেন। তার মা বাবা দুজনই ছিলেন খুবই দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ ব্যক্তি, তাই তাদের মেয়ের মনে তারা সর্বদা সাহস এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলার যত্ন নিতেন। কর্মদক্ষতা ও চেষ্টার বলে মানুষ জগতে যে কোনো কাজ করতে পারে। নিজের কর্মের মধ্যে যদি নিপুণতা থাকে, দক্ষতা থাকে, তবেই তুমি তোমাকে আত্মপ্রতিষ্ঠা করতে পারবে।
যে কোনো কাজ, পৃথিবীতে কোনো কাজই কঠিন নয় যদি তুমি তোমার মনকে, তোমার মনোবল যদি দৃঢ় থাকে, তবেই সেই কাজ সহজে সম্পন্ন করতে পারবে। কেবল বাধাগ্রস্ততাই কোনো ব্যক্তির উন্নতির অন্তরায় হতে পারে না। শারীরিকভাবে অক্ষম বলেই যে কোনো কিছু করা যায় না, সেটার উদাহরণ দেখিয়েছেন হেলেন কেলার। তিনি শারীরিকভাবে বাধাগ্রস্ত হয়েও তিনি আমাদের জন্য উদাহরণ রেখে গিয়েছেন। তার কাছে কোনো কিছুই বাধা মানেনি, তিনি কানেও শুনতে পেতেন না। পরবর্তীতে যখন তিনি কানে যন্ত্র লাগালেন তখন থেকে তিনি শুনতে পেয়েছিলেন, কিন্তু সেই দুর্ঘটনায় যখন তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব হারিয়ে গিয়েছিল, তো তাতেও তিনি পিছিয়ে যাননি। তার বাবা মা সব সময় তাকে আত্মবিশ্বাস জাগাতেন। সেই আত্মবিশ্বাস এবং সেই দৃঢ় মনোবলের জন্যই তিনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন এবং আমাদের কাছে এক উদাহরণ রেখে গিয়েছেন। একদিন হেলেনকে তার বাবা টেলিফোন যন্ত্রের আবিষ্কারক বৈজ্ঞানিক আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে নিয়ে গেলেন। গ্রাহাম বেল হেলেনের শিক্ষার দায়িত্ব দিলেন অ্যানি সুলেভান নামে এক শিক্ষয়িত্রীকে। একদিন হেলেনকে তার বাবা অর্থাৎ ডক্টর গ্রাহাম, তিনি টেলিফোন যন্ত্রের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে নিয়ে গিয়েছিলেন। গ্রাহাম বেল সেই মেয়েটির দক্ষতা দেখে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। যদিও সে প্রতিবন্ধী, কিন্তু সে তার এত দক্ষতা, তাই তিনি কি করলেন, তিনি শিক্ষার দায়িত্ব দিয়েছিলেন অ্যানি সুলেভানের উপরে। গ্রাহাম বেল এই শিক্ষয়িত্রীকে ঠোঁট স্পর্শ করে কথা বলার কৌশল শিখিয়েছিলেন। অ্যানি সুলেভান, তিনি নিজেও ছিলেন একজন অন্ধ, তিনি নিজেও ছিলেন একজন প্রতিবন্ধী, কিন্তু সেই হেলেন কেলারকে শিক্ষা দেওয়ার দায়িত্ব তার উপরে পড়েছিল এবং ডক্টর গ্রাহাম বেল তিনি সেই সুলেমানকে ঠোঁট স্পর্শ করে কিভাবে শিক্ষা দিতে হয় তাও তিনি শিখিয়েছিলেন, কৌশল শিখিয়েছিলেন, পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। হেলেনকেও সেই কৌশল শিখিয়ে দিয়েছিলেন। ডক্টর গ্রাহাম বেল সুলেমানকে সেই ঠোঁট স্পর্শ করে কথা বলার কৌশল শিখিয়ে দিয়েছিলেন এবং সুলেমান তিনিও কি করেছিলেন, তিনিও সেই কৌশল হেলেন কেলারকে শিখিয়ে দিয়েছিলেন। তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে অতি কম সময়ের মধ্যে হেলেন তা আয়ত্ত করেন। প্রখর বুদ্ধি সম্পন্না একজন নারী, তিনি অতি দ্রুত সেই পদ্ধতিটা আয়ত্ত করে ফেলেছিলেন। সুলেমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তখন থেকে হেলেন বাধাগ্রস্তদের সেবায় আগ্রহী হন। সুলেমান পরবর্তীতে এইরকম আরো অনেক প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপর তিনি নিঃস্বার্থভাবে অবহেলিত বাধাগ্রস্তদের কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করে দেশ বিদেশে তার শিক্ষা ও উন্নতির ব্যবস্থা করে গেছেন। তারপর থেকে তিনি নিঃস্বার্থভাবে, স্বার্থহীনভাবে, নিজের কথা চিন্তা না করে অপরের সেই অবহেলিত, সেই বাধাগ্রস্ত, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তিনি তার জীবন উৎসর্গ
করে দিয়েছিলেন এবং দেশ বিদেশের শিক্ষা এবং উন্নতির ব্যবস্থা করে গিয়েছেন। সেই আরেকজন মহিলা, তিনি নিজের স্বার্থের প্রতি লক্ষ্য না করে তিনি মানব কল্যাণে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ছাত্রছাত্রীরা, আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় শব্দের অর্থ বা লাইনের কোনো অর্থ তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তবে অবশ্যই আমাকে তোমরা ফোন করবে। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।